আসসালামু আলাইকুম। এটা ছিল রবিবার আর এখন সকাল ৮টা বাজে। আমি আমার বড় ছেলের জন্য নাস্তা রেডি করছি। ২ প্যাকেট ম্যাগি নুডলস পানি দিয়ে সেদ্ধ করে নামানোর আগে একটু মসলা দিয়ে দিলাম আর এখন একটা ডিম পোচ করে দিয়ে দেব। এভাবেই ও খেতে পছন্দ করে। ওদের স্কুলে টেস্ট পরীক্ষা চলে যার কারণে ক্লাস 3 থেকে ক্লাস 5 পর্যন্ত বন্ধ আছে আর এই বন্ধের দিনগুলোতে একটু দেরি করেই ঘুম থেকে ওঠা হয়। কিন্তু আজকে স্কুল কোচিং থাকার কারণে সকাল, সকাল ঘুম থেকে উঠে গেছি। আর এত সকালবেলা আমার নাস্তা করা হয় না। দেখা যায় আপনাদের ভাইয়া যখন নাস্তা করে বা নাস্তা করে চলে যায় বাইরে তারপরে আমার নাস্তা করা হয়। তো ভোরের দিকে একটু মুড়ি খাওয়া হয়। আর আমাদের বরিশালের মোটা মুড়িটা খুব ভালো লাগে আমার কাছে। প্যাকেটের চিকন মুড়িগুলো খেতে তেমন একটা ভালো লাগে না। তবে আমাদের দেশীয় মোটা মুড়িগুলো খেতে অনেক মজা। তো আজকে সকালবেলা পরোটার মাঝখানে এভাবে ডিম দিয়ে মোগলাইয়ের মতো আরকি ভেজে নিয়েছি। আর এটা খেতে বেশ ভালোই লাগলো। আর এরপর এই তো প্রতিদিনের রুটিন অনুযায়ী চলে আসলাম রান্না করতে। ডাল ভুনা করব আর কই মাছ নামিয়েছি। ফ্রিজে দেখলাম যে সিম আছে, ভাবলাম সিম দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। কিন্তু পরে রান্না করতে এসে মনে পড়লো যে আমার বড় ছেলে আবার সিমটা অত বেশি পছন্দ করে না। যার কারণে ভাবলাম যে কই মাছটা আলাদা ভুনা করব আর সিমটা একটু পাতুরি করব। সিম, আলু, টমেটো দিয়ে যে একটা তরকারি রান্না করে নামানোর আগে ধনিয়া পাতা দেয়, তো সেটাকে আমরা সিম পাতুরি বলি। আর অনেক জায়গায় পাত্রী বলে, একেক জায়গায় একেক নাম। তো এরপরে আমি এই যে ডালের মধ্যে একটু বোম্বাই মরিচ দিয়ে দিলাম আর এই বোম্বাই মরিচটা আমার ডিপ ফ্রিজে ছিল, নামানোর সাথে সাথে এইভাবে কেটে দিয়ে দিয়েছি। নামিয়ে যদি কিছু সময় রেখে দিতাম তাহলে দেখা যেত যে মরিচের কালারটা নষ্ট হয়ে গেছে। আর এটা নামানোর সঙ্গে সঙ্গে একদম বরফ অবস্থায় কেটে দিয়ে দিয়েছি, মনে হচ্ছিল যে একদম তাজা মরিচ। ডালটা রান্না হয়ে গেছে, নামানোর আগে আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর অন্য চুলায় আমি কই মাছটাও ভেজে নিয়েছি। এরপর আমি একটা প্যানে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিচ্ছি কই মাছ ভুনা করার জন্য। আর সিমটা আমি কেটে নিয়েছি সিম পাতুরি করার জন্য। গতকালের মুরগি মাংসের তরকারি আছে ফ্রিজে, ভাবলাম যে ওরা যদি মাছ খেতে না চায় তখন সেই তরকারিটা নামিয়ে গরম করে ওদেরকে দিব। আর এই তো এদিকে আমার মশলাটাও প্রায় কষানো হয়ে গেছে, আর একটু পানি দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর সেই যে ভাজা মাছটা, সেই মাছটা এখন সেই মশলার মধ্যে দিয়ে দিলাম আর এরপরে পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। শীত পুরোপুরি চলে আসার আগে শীতের সব তরকারি খাওয়া হয়ে গেছে। আগে তো শীতের এই তরকারি খাওয়ার জন্যই শীতের জন্য অপেক্ষা করতাম যে শীতকাল আসলে এই তরকারিগুলো খেতে পারবো। আর এখন তো 12 মাসই সব তরকারি পাওয়া যায়, তারপরও দেখা যায় যে যেই সিজনের তরকারি সেই সিজনে খেতেই ভালো লাগে। আর এখন আর সিমটা বেশ নরম, ভালোই লাগে খেতে। সিমের জন্য মশলা কষানো হয়ে গেছে আর এরপরে আমি সিমটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এরপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢেকে রাখলাম। আর অন্যদিকে একটু মাছটা দেখে নিচ্ছিলাম। মাছ মাংস যাই রান্না করি না কেন প্রতিদিনই একটা সবজি রান্না করতে হবে, আর সবজি না খেলে আমার কাছে ভালোও লাগে না। যে কোনো একটা সবজি রান্না করব প্রতিদিনই মাছ মাংসের পাশাপাশি। আর এইদিকে আমার রান্নাটাও প্রায় শেষের পথে। এখানে আমি মাছের জন্য ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন মাছটা একদম পানিটা শুকিয়ে গেলে নামিয়ে ফেলবো। কাটার জন্য আমার 2 ছেলে কই মাছটা তেমন একটা পছন্দ করে না আর আমারও ওদেরকে খাওয়াতে ভয় লাগে, তাই পরিমাণে একটু কম নিয়েছি কারণ ওরা নাও খেতে পারে। কই মাছ রান্না করতে গেলে আমার ছোটবেলায় একটু গল্পের কথা মনে পড়ে যায়। আম্মুর মুখে অনেকবার শুনেছিলাম যে আমি কই মাছ খেতে গিয়ে আমার গলায় কই মাছের কাঁটা ঢুকেছিল। তারপরে আমি নাকি ভয়ে আর মাছ খেতাম না, কোনো মাছই খেতে চাইতাম না। তো আমার বড় বোন নাকি আবার আমাকে সেই কাঁটা বেছে বেছে মাছ খাওয়া শিখিয়েছিল। তারপর থেকে আবার মাছ খাই। কিন্তু ওই যে কই মাছের কাঁটা যখন আমার গলায় ঢুকলো তারপর থেকে আমি আর কি কোনো মাছ খেতেই নাকি ভয় পেতাম। তো এইদিকে আমার রান্না প্রায় শেষ, কই মাছ তো হয়ে গেছে, অন্যদিকে যে সিমটাও রান্না করে ফেলেছি। তো রান্না-টান্না সব শেষ হওয়ার পরে তো রান্নাঘরে অনেক কাজ জমা হয়ে থাকে, এটা আমরা সব গৃহিণীরাই জানি। রান্না করতে করতে সবচাইতে বেশি জমা হয় থালাবাটি। রান্নার পরে সিঙ্ক উঁচু হয়ে থাকে থালাবাটিতে, তো সেগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে চুলা পরিষ্কার করতে চলে আসলাম। আর রান্নার পরে সঙ্গে সঙ্গে চুলাটা পরিষ্কার না করলে ভালোও লাগে না। চুলাটা পরিষ্কার করার পর মনে হয় যেন রান্নাঘরটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এরপরে আমি একটা নেটের সঙ্গে একটু ভিম বার দিয়ে সম্পূর্ণ চুলার তেলগুলো প্রথমে সরিয়ে নিয়েছি। তেলগুলো সরানোর পরে চুলাটা ভালোভাবে একটা তাওয়ালের টুকরো দিয়ে মুছে নিচ্ছি। আর আমার বাসায় বেসিনের সামনে যে তাওয়ালগুলো থাকে সেগুলো যখন একটু পুরনো হয়ে যায় সেই তাওয়ালগুলো আমি ছোট ছোট করে কেটে রাখি। সেই তাওয়ালগুলো দিয়ে চুলাটা পরিষ্কার করতে বেশ সুবিধা হয় আর মনে হয় যেন অনেক পরিষ্কার লাগে। রান্নাঘরটা গোছানো থাকলে মনে হয় যেন অর্ধেক কাজ গোছানো হয়ে গেছে আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। তো এরপরে আর তো ফোন ধরা হয়নি। আর এটা ছিল সন্ধ্যার পরে আমি ওদেরকে একটু নুডলসের পাকোড়া তৈরি করে দিলাম। আর এই নুডলসের পাকোড়াটা গরম গরম খেতেই ভালো লাগে। আমি বেশ কয়েকবারই আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি যে আমি এটা বাসায় তৈরি করি।
এটা তৈরি করতে বেশি একটা সময়ও লাগে না আর খেতেও অনেক মজা। তো এর মাঝে ওদের টিচারও এসেছে, ওদেরকে নাস্তা দেওয়ার পর ওদের টিচারকে নাস্তা দিয়ে আমি খেতে বসলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এটা ছিল আমার রবিবার দিনের ছোট্ট একটি গল্প। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবার গল্প করতে চলে আসবো। খোদা হাফেজ।